প্রিয় ছাত্রছাত্রী, সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদের টিপু স্যার। আজকে ক্লাস 10-এর ইংরেজি পাঠ্য বইয়ের দ্য পাসিং অফ বাপু গল্পটির তৃতীয় ইউনিট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ইউনিটে আমরা প্রত্যেকটি লাইনের বাংলা মানে, প্রত্যেকটি শব্দের মিনিং ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড এবং এটি কোন ধরনের পার্টস অফ স্পিচ সেইগুলি বিষয় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জানব। অতএব তোমরা অবশ্যই সামনে তোমাদের ইংরেজি টেক্সট বইটি খুলে বসো, পাতা 21 খুলে নাও এবং পাশে অবশ্যই একটি খাতা নাও। এই ভিডিওর শেষে তোমার বেশ কিছু ওয়ার্ড নোটও দেওয়া রয়েছে, যেগুলো তুমি যদি পড়ে নাও তাহলে মাধ্যমিকের যে 12 মার্ক রয়েছে সেটা পেতে খুব সহজ হবে। এটা পড়ানোর পরে এই ভিডিওর পরবর্তীতে আমরা এমসিকিউ, এসএকিউ, ট্রু ফলস, শূন্যস্থান পূরণ, সমস্ত রকমের কোশ্চিন, স্টেটমেন্ট, রিজন, এই সমস্ত রকমের কোশ্চিন আলোচনা করব। অতএব ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখো। আর হ্যাঁ বাবু, তুমি যদি অবশ্যই এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রেখো, যাতে আমি যতগুলো ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমার কি কি লাগবে সেগুলো নিয়ে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যতটা পারি সেই ভিডিওগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক গল্পটি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়া বা সপ্তাহের বেশ কিছুদিন পর, এ স্পেশাল ট্রেন, একটি বিশেষ ট্রেন, টু গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির ভস্য নিয়ে গিয়েছিল টু এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট, এই ট্রেনের কামরাটিকে ওয়াজ ডেকড, সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন, ট্রেনের সেই সমস্ত লোকজনগুলো স্যাং ভজনস, ভজন গাইছিল। অর্থাৎ মৃত্যুদেহ পুড়াতে নিয়ে যাওয়ার সময় যে ধর্মীয় সঙ্গীত গাওয়া হয় সেটা গাইছিল। পিপল ডিড নট উইপ অ্যানিমোর, লোকজন আর কান্নাকাটি করছিল না। ফর, কারণ দে কুড ফিল, তারা অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। কোথায়? অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ওই ফুল এবং গানগুলির মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরফুল ক্রাউডস, দুঃখে ভরা জনতার ভিড়, ফিল দ্য প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়ছিল, যেন ভরে রয়েছিল। অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে দ্য ট্রেন রিচ এলাহাবাদ, এলাহাবাদে পৌঁছে গিয়েছিল। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঞ্জেস, গঙ্গা নদীতে ভস্য বিসর্জন দেওয়া হয়েছিল। ওয়ার, যেখানে এ হিউজ ক্রাউড, একটা বিশাল বড় জনতার ভিড়, হ্যাড গ্যাদার্ড, জমা হয়েছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক, নদীর উপকূলে, গঙ্গা নদীর উপকূলে জমা হয়েছিল। আফটারওয়ার্ডস, তার পরবর্তীতে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সবাই দিল্লি ফিরে গিয়েছিল। চলো 21-এর পর 23 নম্বর পাতাটা দেখি। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আসার পর, আই ফেল্ট, আমি অনুভব করছিলাম, অ্যাট সি, অসহায়ত্ব। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি কখনো সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, কিংবা তার ডাকে জেলখানাতেও যায়নি। আর মেড অ্যানি স্যাক্রিফাইস, কোনো আত্মবলিদান দিইনি, ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। মাই সিস্টার্স, আমার বোনেরা, অ্যান্ড আমি, অ্যান্ড আদার ইয়ং পিপুল লাইক মি, আমার মতন আর অন্যান্য যুবক যুবতীরা, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, নিছক দর্শক ছিল। বাট, কিন্তু, স্টিল আই ফেল্ট অ্যাট সি, এখন পর্যন্ত যা মনে হচ্ছে যেন আমি অসহায় অনুভব করছি, অতল সমুদ্রে যেন পড়ে গেছি। আই ফেল্ট, আমার অনুভব করছি, আই হ্যাড গ্রন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, একটি মায়াবৃত্ত বা জাদুবৃত্তের মধ্যে, যেন লক্ষণ রেখার মধ্যে যেন আমি বড় হয়ে উঠেছিল। উইথ বাপুজ পাসিং ওয়ে, বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে, আই ফেল্ট, আমি অনুভব করছি, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, সে জাদুরেখা বা জাদু পরিবৃত্ত বা সুরক্ষিত রেখাটা যেন অদৃশ্য হয়ে গেছে।
লিভিং মি আনপ্রোটেক্টেড, আর আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে চলে গেছে। উইথ অ্যান এফোর্ট, একটি প্রচেষ্টার মাধ্যমে, আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে তুলে ধরেছিল। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপুর জীবন এবং মৃত্যু কি অর্থহীন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, কিভাবে আমি এত সহজে উদ্যমকে, মনের জোরকে হারিয়ে ফেলতে পারি? হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন তিনি আর নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এতটা দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি বাট ফর বাপু, বাপু না থাকলে তো হাজার হাজার মানুষ সাধারণই থেকে যেত। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, তিনি তো তাদেরকে উদাসীনতার মধ্য থেকে তুলে নিয়ে এসেছিলেন। অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান আনাদারস সাফারিং, একে অপরের ভোগান্তি, দুঃখ, কষ্টের প্রতি আগ্রহী হতে শিখিয়েছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বাপু গিয়েছে তো কি হয়েছে? উই আর স্টিল দেয়ার, আমরা তো রয়েছি। ইয়ং, আমরা যুবতী, স্ট্রং, শক্তিশালী, অ্যান্ড প্রাউড, গর্বিত আজকে, টু বেয়ার হিজ ব্যানার বিফোর আস, তার আদর্শকে, তার ঝান্ডাকে আমাদের সামনে বহন করতে পেরে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছে, বাট কিন্তু হিজ ইন্ডিয়া, তার ভারত, উড কন্টিনিউ, টিকে থাকবে, উড কন্টিনিউ টু লিভ, বেঁচে থাকবে, ইন হিজ চিলড্রেন, তার শিশুদের মধ্যে, অর্থাৎ তার স্বপ্নের ভারত আমাদের মধ্যে বেঁচে থাকবে। তাহলে চলো বাবু, এখান থেকে যেগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো অবশ্যই করব। তার আগে একবার এখানকার আর একটু সহজভাবে বাংলা একবার শুনে না। গান্ধীজির মৃত্যুর বেশ কিছুদিন পর একটি বিশেষ ট্রেন গান্ধীজির ছাই নিয়ে গিয়েছিল এলাহাবাদে। ট্রেনের কামরাটিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। ট্রেনে থাকা লোকজনগুলো ভজন গাইছিল। লোকজনগুলো আর কান্নাকাটি করছিল না, কারণ তারা গান্ধীজির উপস্থিতি খুঁজে পেয়েছিল সেই সমস্ত ফুল এবং গানের মধ্যে। প্রত্যেকটা স্টেশনে শোকগ্রস্ত জনতার ভিড় দাঁড় হয়েছিল প্ল্যাটফর্মে। গান আর প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটা এলাহাবাদে পৌঁছালো। সেখানে গঙ্গা নদীতে গান্ধীজির ছাইকে বিসর্জন দেওয়া হলো। অবশ্য গঙ্গা ঘাটে প্রচুর পরিমাণ জনতার ভিড় দাঁড়িয়েছিল। এই সমস্ত ঘটনার পর লেখিকা বলছে, আমরা দিল্লি ফিরে আসলাম, কিন্তু দিল্লি ফিরে আসার পর আমি অসুরক্ষিত মনে করছিলাম। তিনি বলছেন, আমি কখনো গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, কখনো তার ডাকে জেলে যাইনি, কিংবা দেশের জন্য ত্যাগ কিছু করিনি। আমার বোনেরা, আমি এবং আমাদের মতো আর অন্যান্য যুবক যুবতীরা শুধু নিছক একটি দর্শক ছিল। কিন্তু তারপরেও মনে হচ্ছে অতল সমুদ্রে পড়ে গেছি। আমি অনুভব করছি যেন আমি একটি জাদুবৃত্তের মধ্যে বড় হয়ে উঠেছিল। বাপুজির মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি এটাও অনুভব করছি যে সেই জাদুবৃত্তটা অদৃশ্য হয়ে গেছে, আমাদেরকে অসুরক্ষিত রেখে। আমি একটি প্রচেষ্টার মাধ্যমে নিজেকে জাগিয়ে তুললাম, নিজেকে নিজেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাপুর বেঁচে থাকা এবং তার মারা যাওয়াটা কি অর্থহীন? কিভাবে এত সহজে আমি আমার মনের জোরকে হারিয়ে ফেলতে পারি যখন বাপুজি নেই? আমার মূল্যবোধ এতটা দুর্বল ছিল না গো। জানো, বাপুজি যদি না থাকতো তাহলে সব মানুষ সাধারণ মানুষ হয়ে থেকে যেত। এই বাপুজি তো আমাদেরকে উদাসীনতার মধ্য থেকে জাগিয়ে তুলেছেন, একে অপরের দুঃখ কষ্ট অনুভব করতে শিখিয়েছেন। বাপু নেই তো কি হয়েছে, আমরা তো আছি। আমরা যুবতী, যুবক যুবতী, আমরা শক্তিশালী, আমরা গর্বিত আজকে তার আদর্শকে, তার ঝান্ডাকে আমাদের সামনে বয়ে নিয়ে যেতে। বাপুজি মারা গেছে ঠিকই, কিন্তু তার স্বপ্নের ভারত তার শিশুদের মধ্যে বেঁচে থাকবে। তো চলো ভাই, এবার এই গল্পটির ওয়ার্ড নোটগুলোকে আমরা খুঁটিয়ে পড়ে নিই, তার পরবর্তী ধাপে এমসিকিউ এসিকিউ গুলো করবো। তো রেডি হও খাতা নিয়ে এবং সমস্ত ওয়ার্ডগুলোকে লিখে নাও। তাহলে চলো আমরা ইউনিট 3 থেকে যে ওয়ার্ড নোটগুলো রয়েছে সেগুলোকে একের পর এক সুন্দরভাবে দেখে নিই। কেমন? দেখো, প্রথমত আমরা গান্ধীজির
ছাইকে একটি ট্রেনের কামরাতে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো কামরার ইংরেজি হলো কম্পার্টমেন্ট। দেখো বাবু, তো কম্পার্টমেন্ট কি একটি নাউন, এবং কম্পার্টমেন্টকে ইংরেজিতে আর বলা হয় কোচ, BERTH, বার বা চেম্বার, মানে হলো কামরা, এটা একটি নাউন। ঠিক আছে, তারপর দেখো ডেক, DECK, ডেক মানে সাজানো, ওটাকে আর একটা ইংরেজি বলা হয় ডেকোরেট করা। তো এটা এখানে পাস্ট টেন্স আছে, ইডি লাগিয়েছে, এখানেও আমি ইডি লাগিয়েছি, তাহলে ডেক, এখানে তাহলে ডেকোরেটেড মানে সাজানো হয়েছিল। ইমার্স মানে বিসর্জন দেওয়া। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃতদেহকে শ্মশানে পোড়ানোর পর, চিতাতে পোড়ানোর পর সেখান থেকে কিছু ভস্ম বা ছাই নিয়ে এসে পরে সেই অস্থিকে বা ছাইকে গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়। এই বিসর্জন দেওয়াটাকে কি বলে বলতো? ইমার্স। হ্যাঁ, তাহলে ডিপ মানে ডুবানো, ইন ওয়াটার জলে ডুবানো, মানে জলে বিসর্জন করেছিল, পাস্ট টেন্সে আছে। ফেল্ট অ্যাট সি, এটি একটি ফ্রেজ, শব্দগুচ্ছ বাবু। হ্যাঁ, তো ফেল্ট অ্যাট সি মানে হলো ফেল্ট অ্যাট এ লস, অর্থাৎ দিশেহারা বোধ করা, কোন মানে কি করবে ভেবে না পাওয়া, এরকমকে বলা হয় ফেল্ট অ্যাট সি। হ্যাঁ, অগাধ সমুদ্রে যেমন মানুষ পড়ে গেলে দিশেহারা হয়ে যায়, কি করবে ভেবে পায় না, সেরকম এটি একটি ফ্রেজ আর কি। এবার দেখো প্রিজন, প্রিজন মানে হলো জেলখানা, নাউন, তুমি তো জানো বাবু, কাস্টডি বলা হয় বা জেল বলা হয়, জেলখানা। এবার দেখো অনলুকার্স, অনলুকার্স এটি একটি নাউন, স্পেকটেটর দর্শক বা ভিউয়ার্স দর্শক। হ্যাঁ, ম্যাজিক মানে জাদু, নাউন, এটি একটি এনচ্যান্টমেন্ট মানে জাদু। ভ্যানিশ হয়ে যাওয়া মানে অদৃশ্য হওয়া, পাস্ট টেন্সে আছে, এটি একটি ভার্ব। তাহলে ডিসঅ্যাপিয়ার্ড হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। আনপ্রোটেক্টেড, এটি একটি অ্যাডজেক্টিভ, অসুরক্ষিত মানে আনসেফ বা আনগার্ডেড। হ্যাঁ, অরক্ষিত বা অসুরক্ষিত। রাউন্ড মানে উঠানো, যা জাগিয়ে তোলানো। তো তাহলে এটি একটি ভার্ব, মানে কেন্ড জাগিয়ে তুলেছিলাম, টেক্সট অনুযায়ী মানে হলো জাগিয়ে তুলেছিলাম। এবার কারেজ, কারেজ হলো একটি নাউন, যার মানে হচ্ছে ব্র্যাভারি বা বোল্ডনেস, সাহস। ভ্যালুজ, প্রিন্সিপালস, মূল্যবোধ বা সেন্স অফ মোরালিটি। তারপর হচ্ছে ফক, ফক হচ্ছে নাউন, পাবলিক মানে জনতা। তাহলে দেখো ধীরে ধীরে ভিডিওটিকে স্লো মোশন করে এবং থামিয়ে থামিয়ে পজ করে করে প্রত্যেকটি ওয়ার্ডের মানে লিখে নাও বাবু। আর চলো এই ইউনিট 3 এর বাকি ওয়ার্ডগুলোকে আমরা জেনে নেব। আমাদের ইংরেজি পড়ার ক্ষেত্রে ওয়ার্ড নোট সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পরীক্ষাতে বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে ওয়ার্ড নোট। অতএব আমরা ওয়ার্ড নোট সবগুলো ফুটিয়ে ফুটিয়ে করবো। তো চলো এবার আমরা বাকি ওয়ার্ড নোটগুলো দেখছি। চলো বাবু বাকি ওয়ার্ডগুলো আমরা দেখে নিই, কেমন? দেখো ইনডিফারেন্স, এটি একটি নাউন। ইনডিফারেন্স এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইনডিফারেন্ট, অ্যাডভার্ব ফর্ম হলো ইনডিফারেন্টলি, এবং ভার্ব ফর্ম ডিফারেন্টের ভার্ব ফর্ম ডিফারেন্সিয়েট যেমন হয়, তাহলে ইনডিফারেন্সিয়েট। হ্যাঁ, এবার দেখো তাহলে এখন কথা হচ্ছে ইনডিফারেন্স একটি নাউন, যার মানে হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, আগ্রহের অভাব, তার মানে উদাসীনতা, অনাগ্রহ, মানে অ্যাটেনশনের অভাব, যেটাকে ইনঅ্যাটেনশন বলা হয়, বা ক্যালুয়াসনেস, CALLOUS NESS, ক্যালুয়াসনেস মানে উদাসীনতা বা উদাসীন্য। এবার সাফারিং, এটি হচ্ছে একটি নাউন, আইএনজি লাগিয়ে, সাফার থেকে আইএনজি লাগিয়ে নাউন বানানো হয়েছে ভার্বের সাথে, এটাকে জেরানো বলা যেতে পারে। সাফারিং মানে এটি একটি নাউন, মানে পেইন মানে যন্ত্রণা, অ্যাগনি মানে যন্ত্রণা, হার্ডশিপ মানে যন্ত্রণা, হ্যাঁ, বা ভোগান্তি। এবার যেটা হচ্ছে ব্যানার, এটি একটি নাউন, যার মানে হলো ফ্ল্যাগ, পতাকা, কিন্তু এই গল্পে ফিলোসফি, দর্শন বা আইডিয়াল, আদর্শ হিসেবে ব্যবহার হয়েছে। কন্টিনিউ, এটি একটি ভার্ব, তার মানে সারভাইভ করা, চালিয়ে যাওয়া, হ্যাঁ, ক্যারি অন করা। ম্যাজিক সার্কেল, এখানে আমরা রামায়ণের একটি উদ্ধৃতি মানে ইঙ্গিত পাচ্ছি। সীতা দেবীকে কুটিরে রেখে যখন শ্রীরামচন্দ্রকে খুঁজবার জন্য লক্ষ্মণ গিয়েছিলেন বনের মধ্যে, যাওয়ার সময় সীতা দেবীর চারপাশে একটি রেখা এঁকে গিয়েছিলেন, যে রেখার ভিতরে থাকলে নাকি সীতা সুরক্ষিত থাকতেন, সেই রেখাটাকে বলা হয় লক্ষ্মণ রেখা। এখানে ম্যাজিক সার্কেল বাপুজি বা গান্ধীজি যখন বেঁচে ছিলেন, তখন আমরা সবাই একটা সুরক্ষিত রেখার মধ্যে যেন আবদ্ধ ছিলাম। ওনার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রেখাটা অদৃশ্য হয়ে যায়। তো যাই হোক, ম্যাজিক সার্কেল মানে এনচ্যান্টেড সার্কেল, মানে এক কথায় প্রোটেক্টেড জোন, হ্যাঁ, সুরক্ষিত এলাকা, এমনিতে আমরা জাদুবৃত্ত বলতে পারি। হ্যাঁ, তো যাই হোক, এবার এই এই ইউনিটের মধ্যে বেশ কিছু ভার্ব পাচ্ছি, যেগুলো কিছু রেগুলার ভার্ব, কিছু ইরেগুলার ভার্ব। তাদের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম আমাদেরকে জানতে হবে, কারণ ভয়েস চেঞ্জ বা অন্যান্য ক্ষেত্রে এই ফর্মগুলো আমাদের কাজে লাগে। যেমন ধরো ইমার্স মানে বিসর্জন দেওয়া, শেষে ই ছিল, খালি ডি লাগিয়ে দিয়ে সেকেন্ড ফর্ম, এবং এখানেও ডি লাগিয়ে থার্ড ফর্ম করছি। গ্যাদারের সঙ্গে ইডি লাগিয়েছি এবং এখানেও ইডি লাগিয়ে সেকেন্ড এবং থার্ড ফর্ম করছি। এবার দেখো এই যে গ্রো কথাটা রয়েছে, এই যে গ্রো, তাহলে গ্রো ফার্স্ট ফর্ম হলো গ্রো, সেকেন্ড ফর্ম হলো গ্রিউ, GREW, গ্রিউ, এবং থার্ড ফর্ম হলো
গ্রন, এটা কিন্তু একটা ইররেগুলার বা স্ট্রং ভার্ব। তারপর দেখো ভ্যানিশ, ইডি লাগে সেকেন্ড ফর্ম, ইডি লাগে থার্ড ফর্ম। এই রাউজ লাস্টে ই ছিল, শুধু ডি লাগে সেকেন্ড ফর্ম, ডি লাগে থার্ড ফর্ম। তাহলে দেখো এই ছিল আমাদের বিশেষ করে ইউনিট 3 ওয়ার্ড নোট। এবার আমাদেরকে এই ইউনিট 3 কমপ্লিট করে দিলাম। এবার পাসিং ওয়ে বাপুর এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, এই টাইপের প্রশ্ন এবং কিছু টেক্সচুয়াল ব্যাকরণ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আবার উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুন্দরভাবে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, থ্যাংক ইউ।